ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের পদার্থবিজ্ঞানের প্রশ্ন সলভ করব। একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি ইজিক্যাল টু এক্স হলে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের 1 মোলের জন্য সঠিক? সো এখানে সিপি বাই সিভি এর অনুপাতটা দেয়া আছে, রেশিও দেয়া আছে। সো সিপি আমরা জানি বড় হয় সিভি এর থেকে। সিপি সিভি কি জিনিস আমরা জানি হইতেছে এগুলো হইতেছে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। সো সিপি মিন্স হইতেছে প্রেসার যখন কনস্ট্যান্ট তখন হইতেছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা 1 মোলের জন্য। এখানে সিবি হইতেছে সিমিলারলি যখন ভলিউম কনস্ট্যান্ট তখন তার। সো এখানে সিপিটা বড় হয়, কতটুকু বড় হয়? সিপি মাইনাস সিভি আর পরিমাণ বড় হয়। সো এখানে তাদের রেশিও যেহেতু দেয়া রাখছে সিপি বাই সিভি দেয়া আছে। সো আমরা একটা কাজ করি, সিপি বাই সিভি এই জায়গায় লিখি, তাইলে এখানেও কি লিখতে হবে? সিভি বাই সিভি আর বাই সিভি। সো তার মানে কি করছি, দুই পাশে সিভি দিয়ে ভাগ করে দিছি আর কি। তাহলে সিপি বাই সিভি এর ভ্যালু বলতেছে এক্স মাইনাস এই জায়গায় কি বলতেছে সিভি বাই সিভি 1 ইজিক্যাল টু আর বাই সিভি। সেখান থেকে আমরা দেখতেছি যে সিভি ইজিক্যাল টু আর বাই এক্স মাইনাস 1। সো আর বাই এক্স মাইনাস 1 কোনটা? নাম্বার বি, এটাই অ্যান্সার। এম ভরের একটা উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বড় এম ভরের একটা গ্রহকে প্রদক্ষিণ করে। তো একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি সমানুপাতিক? কেপলারের থার্ড ল কি বলে? পূর্ণ একটা ঘূর্ণন দিতে সময় লাগে টি, পর্যায়কাল, টাইম পিরিয়ড। তার স্কয়ার হবে প্রপোর্শনাল টু কি? আর কিউব। তার হইতেছে সেমি মেজর অ্যাক্সিস এর কিউব, বা এখানে ব্যাসার্ধ বলা যাইতে পারে। এটার মিনিং কি দাঁড়াইতেছে? টি ইজ প্রপোর্শনাল টু আর বাই 3/2। নাম্বার সি, এটাই সলিউশন। খুবই ইজি। এটা কোন t0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল এর সময় টি এর সমানুপাতিক। আচ্ছা, টি এর সমানুপাতিক কে? এফ প্রপোর্শনাল টু টি। কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে? গতিশক্তিতে কি আছে? ভি স্কয়ার। তাহলে এখান থেকে ভি কার কিভাবে টি এর কেমন প্রপোর্শনালিটি হবে? তো এখানে সরাসরি কি প্রপোর্শনাল হবে না কি হবে এটা আমরা বুঝবো কি করে? এটা বোঝার জন্য একটু ক্যালকুলেশন করা দরকার। সো এফ প্রপোর্শনাল টু টি মানে হইতেছে এখানে প্রপোর্শনালের পরিবর্তে ইকুইভ্যালেন্স সিম্বল দিয়ে দিলাম, কনস্ট্যান্টের কথা ইগনোর করব। সো এফ হইতেছে টি এর ইকুইভ্যালেন্স, তাহলে এফ হইতেছে এম এ মানে হইতেছে অ্যাসিলারেশন, ত্বরণও তাইলে টি এর সমানুপাতিক হবে। ত্বরণ যদি টি এর সমানুপাতিক হয় তাহলে আমরা জানি ত্বরণ মানে কি? ডিভি বাই ডিটি। সো এটা টি এর সমানুপাতিক। ভি তাইলে ইন্টিগ্রেশন করতে পারবো, ভি তাহলে টি ডিটি। সো ডিভি ইজিক্যাল টু টি ডিটি এরকম লেখা যায় আর কি। এই লাইন থেকে সরাসরি করছি। সো ইকুইভ্যালেন্স সিম্বল দিয়ে করতেছি, দেখে একটু উইয়ার্ড মনে হতে পারে, বাট এখানে কনস্ট্যান্টটা ইগনোর করবো আমরা জাস্ট। সো ভি তাহলে কি দাঁড়াবে ইন্টিগ্রেশন করলে? ভি দেখতেছি ইন্টিগ্রেশন টি এর পাওয়ার কত? 1। সো পাওয়ার একটা বেড়ে যাবে। সো টি স্কয়ার হবে ওভার 2। কোনো কনস্ট্যান্ট হিসাব নিকাশ করব না। সো ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার দেখতেছি। ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার হয় তাহলে ভি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। তাহলে এটাই হইতেছে রিলেশন, টি টু দি পাওয়ার 4 হবে। কারণ হাফ এম ভি স্কয়ারই হইতেছে তার কি? গতিশক্তি। সো গতিশক্তি এই ভি স্কয়ার যার প্রপোর্শনাল, এখানে টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4ই হবে। নাম্বার 4, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ যার ব্যাসার্ধের পরিধিতে প্রতিসমভাবে সাজানো হলো। সো এখানে বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে? সো প্রতিসমভাবে এরকম যদি সার্কুলার রিং এ অথবা এই স্ফিয়ার গোলকে আমরা যদি চার্জ ছড়াই দিই সমভাবে সেন্টার পয়েন্টে, কেন্দ্রে হইতেছে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড 0। ওকে, সবাই সমানভাবে সব দিক থেকে রিপেল করবে। তো এখান থেকে তাইলে সবাই ব্যালেন্স একটা অবস্থায় থাকবে। সো এই পয়েন্টে E0। এই দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব ডি অনেক ছোট এর থেকে ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ। ভিন গুণ কেন? টাইপিং মিস্টেক। 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তিত হবে? সো এখানে এ দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার। সো প্রথম ক্ষেত্রে তাইলে ধারকত্ব কত? এপসাইলন নট এ বাই ডি। এটা হইতেছে প্রথম ক্ষেত্রে ধারকত্ব। এ কত? এখানে এ হইতেছে এরিয়া, ক্ষেত্রফল, এপসাইলন নট এ স্কয়ার বাই ডি। দ্বিতীয় ক্ষেত্রে সি প্রাইম কি কি চেঞ্জ করছি? সকল রৈখিক মাত্রা 3 গুণ করছি, তাইলে এপসাইলন নট 3a স্কয়ার 3d এরকম। সো সি প্রাইম তাইলে আলটিমেটলি কত দাঁড়াইতেছে? 3 3 9 এপসাইলন নট a স্কয়ার বাই 3d। তো 3 3
আমরা দেখতেছি 3c হয়, সো 3 গুণ হয়ে গেল। নিচের কোণটা এপসাইলন নট মিউ নটের একক, c হইতেছে 1/√ওভার মিউ নট এপসাইলন নট। c এর একক হইতেছে মিটার পার সেকেন্ড, তাহলে মিউ নট এপসাইলন নট হবে কি √ওভার মিউ নট এপসাইলন নট হবে, দুই পাশে উল্টায় দিই 1/c, দুই পাশে স্কয়ার করলে কি হয় মিউ নট এপসাইলন নট 1/c স্কয়ার। তো c এর একক কত মিটার পার সেকেন্ড, তো তার স্কয়ার আলটিমেটলি দাঁড়াইতেছে কি 1/মিটার স্কয়ার ডিভাইডেড বাই সেকেন্ড স্কয়ার, এসি স্কয়ার এম ইনভার্স 2, এসি স্কয়ার এম ইনভার্স 2, এসি স্কয়ার এম ইনভার্স 2, এটাই অ্যান্সার। 7 নাম্বার কোশ্চেন বলতেছে পি কিউ দুইটা ভেক্টর দ্বয়, উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর কোনটা হবে? সো উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর, উভয়ের উপর ভেক্টর কেমন, এটা যদি পি হয় এটা যদি কিউ হয়, ঠিক তার উপরের দিকে ভেক্টর হবে তাদের ক্রস প্রোডাক্ট। তাহলে পি ক্রস কিউ কেমন হবে? সো পি ক্রস কিউ, সো এখানে আই জে কে হ্যাট 2 2 -1 6 3 -3, আলটিমেটলি আই এর জন্য লিখলে হবে এখানে, সো -3 -2 -6 +3 - j hat, তো এটা বাদ, সো -6 +6 + k hat, সো k hat এটা বাদ, সো এখানে দেখতেছি 6 -12, সো আলটিমেটলি যেটা থাকবে সেটা হইতেছে -3 i hat 0 j hat, লেখার দরকার নাই। সো এখানে k কত, k হইতেছে -6k hat। আচ্ছা, সো এখন একক ভেক্টর কত হবে, এটা হবে হইতেছে এই p ক্রস কিউ যে ভেক্টরটা পাইলাম এটার মান দিয়ে হইতেছে ভাগ দিয়ে দিতে হবে, p ক্রস কিউ এর মান, p ক্রস কিউ এটার মানটা হইতেছে √ওভার 3 3 9 6 36, এটা যোগ করলে কত হয় 45, সো √45, নিচে থাকবে √45 আর উপরে কি থাকবে, উপরে থাকবে -3 -6 -3i -6k, -3i -6k √45, সো সি এটা অ্যান্সার। এটা কেন হবে না, এটা প্লাস হয়ে যায়। সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, বস্তুটির দোলনের বিস্তার কত হবে? সো যখন সে 2 সেন্টিমিটার দূরে, তখন গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, সো ইকে ইজ ইকুয়াল টু 3 ইপি। এখানে চাইছে বস্তুটার বিস্তার কত হবে। আচ্ছা, ওই পয়েন্টে ইপি কত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, সেটা হইতেছে হাফ কে এক্স স্কোয়ার। বাট ইকে কত হবে, ইকেটা হবে হইতেছে এই টোটাল এনার্জি মাইনাস এই পটেনশিয়াল এনার্জিটা। সো টোটাল এনার্জি মাইনাস পটেনশিয়াল, এটা কিভাবে লিখলাম, কারণ যে কোনো পয়েন্টের এই টোটাল এনার্জি হইতেছে ইকে প্লাস ইপি। সো এটা যে কোনো পয়েন্টের জন্য, এই 2 সেন্টিমিটার হোক আর এ পয়েন্টই হোক, সর্বোচ্চ বিস্তারেই হোক, তাহলে ইকে যদি এইখানে ইটি মাইনাস, আমরা লিখতে পারি ইটি মাইনাস ইপি ইজ ইকুয়াল টু 3 ইপি। তো এখান থেকে আলটিমেটলি কত হইতেছে, ইটি ইজ ইকুয়াল টু 4 ইপি, 4 ইপি। সো 4 ইপি, ই টোটাল কত হয়, টোটাল এনার্জি হইতেছে হাফ কে এ স্কয়ার লেখা যায়, আর ই কে কত হাফ কে, তো এখানে হইতেছে ইপি কত, সেখান থেকে লিখলে কি হয়, এখান থেকে লিখলে হয় হাফ কে স্কয়ার, এটা হইতেছে ই টোটালের ভ্যালু, 4 টাইমস ইপি হইতেছে হাফ কে এক্স স্কয়ার, দুই পাশ থেকে হাফ হাফ চলে যাবে, কে চলে যাবে, তাহলে থাকবে a স্কয়ার ইজ ইকুয়াল টু 4x স্কয়ার, বা a ইজ ইকুয়াল টু রুট করে দিলে হয় 2x, সো 2x, এটা হইতেছে 2 টাইমস x,
এক্স কত 2 সেন্টিমিটার, সো 2 ইন্টু 2 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। দুইটা সুসংগ উৎস থেকে ল্যাম্বডা দৈর্ঘ্যের তরঙ্গ সমদশায় বের হয় একটা বিন্দুতে, যেখানে তরঙ্গ দুইটা মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য 90 ডিগ্রি। তরঙ্গ দুটোর অতিক্রান্ত পথ পার্থক্য কত? খুবই সোজা অঙ্ক। সূত্র হইতেছে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যাম্বডা ইন্টু পথ পার্থক্য ক্যাপিটাল ল্যাম্বডা। সেটা হইতেছে পথ পার্থক্য। দশা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যাম্বডা ইন্টু পথ। আচ্ছা, আমাদের চাইছে কি পথ পার্থক্য। তো পথ হইতেছে ক্যাপিটাল ল্যাম্বডা ইজ ইকুয়াল টু, তাহলে লিখবো এটা যদি অপর পাশে যায় তাহলে উল্টায় যাবে, ল্যাম্বডা বাই 2 পাই হয়ে যাবে, ল্যাম্বডা বাই 2 পাই ইন্টু দশা। সো পথ ইজ ইকুয়াল টু ল্যাম্বডা বাই 2 পাই ইন্টু দশা। দশা কত দেয়া আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হইতেছে পাই বাই 2। সো পাই বাই চলে গেল, থাকলো কি ল্যাম্বডা বাই 4। সো ল্যাম্বডা বাই 4 হবে। একটা কার্নোট ইঞ্জিন এত এত তাপমাত্রার মধ্যে কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত হবে? আমরা জানি যে এই জায়গায় এন্ট্রপির ভ্যালু, এই জায়গার এন্ট্রপির ভ্যালুর সেম এবং উল্টাটা হয়, তাইলে আমরা লিখতে পারি যে Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2। সো এই জায়গার টেম্পারেচার ছিল T1, এই জায়গা থেকে হিট হইতেছে রিলিজ পাইছে, আমরা সোর্স থেকে উৎস থেকে তাপ নিছি Q1 পরিমাণ, আর এই যে এইখানে আর হইতেছে কম্প্রেশন হয়েছে, এটা হইতেছে সমষ্ণ সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এই জায়গায় হইতেছে T2 আর Q2 হইতেছে তাপ গ্রহণ করছে। সো এটা ছিল আমাদের সোর্স T1 টেম্পারেচারে, এখান থেকে Q1 বের হইছে, আর সিঙ্কে T2 তে গেছি, সো এই জায়গায় Q2 পরিমাণ তাপ প্রবেশ করছে, আর এখান থেকে ওয়ার্ক পাইছি W। সো এখানে লেখা যায় হইতেছে Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2। সো এখানে যে Q1 টা বের হয়েছিল দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। সো এখানে যে Q1 টা বের হইতেছিল এটা দুইটা ভাগে ভাগ হয়েছে, Q2 আর W। সো আমরা এটা লিখতে পারি, সো W হবে Q1 মাইনাস Q2। ওকে, তাইলে এগুলা দিয়ে কি এই প্রশ্নটা সলভ করা যায়? হ্যাঁ, যায়। সো এখান থেকে আমরা লিখতে পারবো Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। সো Q1 মাইনাস Q2, সো বিয়োজন করতেছি উপরে, ডিভাইডেড বাই Q2, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T2। তো বিয়োজন করলে এখানে দেখতে পাইতেছি Q1 মাইনাস Q2, এটাই হইতেছে W। আচ্ছা, আমাদের প্রত্যাখ্যিত তাপের পরিমাণ চাইছে, তাইলে এখান থেকে আমরা দেখতেছি যে W বাই Q2 ইজ ইকুয়াল টু লিখতে পারতেছি এই T1 মাইনাস T2 বাই T2। সো এখান থেকে লিখবো তাইলে Q2 ইজ ইকুয়াল টু, সো দুই পাশে উল্টাই দিতেছি আমরা, Q2 বাই W ইজ ইকুয়াল টু, তাইলে লিখবো T2 বাই T1 মাইনাস T2, আর এখানে যে নিচে W টা ছিল এটাকে এখানে গুণ করে দিই। সো আলটিমেটলি দাঁড়াইতেছে T2 এর ভ্যালু হইতেছে, এখানে সব ডিগ্রি সেলসিয়াসে আছে, কেলভিনে নিতে হবে। সো 273 প্লাস 127, এটা যোগ করলে দাঁড়াইতেছে 273 এর সাথে 100 যোগ করলে হয় 373, 373 এর সাথে 27 যোগ করলে হয় 400। সো এখানে হইতেছে 400 কেলভিন। T2 এর ভ্যালু লিখলাম, T1 মাইনাস T2 227 থেকে 127 বাদ দিলে হয় 100 কেলভিন। W এর ভ্যালুটা গুণ করে দিই, W হইতেছে আমাদের দেয়া আছে 500। সো 500 102,000 জুল। সো তাপ গ্রাহকে প্রত্যাখ্যিত তাপের পরিমাণ, আমরা দেখতেছি তাপ গ্রাহক, এই যে এটা তাপ গ্রাহক, এই গ্রাহকে Q2 এর ভ্যালুটাই হইতেছে 2000। সো এটাই অ্যান্সার। একটা XOR লজিক গেটে নিম্নলিখিত কোন গেট বা গেটগুলোর সমন্বয়ে গঠিত হতে পারে? সো নরমাল অর হলে কেমন হতো? A অর B, দুইটা যে কোনো একটা ট্রু হলে এটাই হইতেছে A অর B হইতেছে, এখানে ট্রু লিখতাম, সো A B। বাট এক্সক্লুসিভ অরের জন্য কি হইতো তখন? সো XOR B। সো এখানে একটা হইলে এটা 1, এটা হইলে এটা 1,
কিন্তু যখনই দুইটাই 1 তখন সেটা ট্রু না, কারণ দুইটার যে কোনো একটাকে ট্রু হইতে হবে। দুইটা একসাথে ট্রু হলে এটা আর হবে না, এটাই XOR। তো এই XORটা কি কি গেটের সমন্বয়ে তৈরি করা যাইতে পারে? তো এখানে দেখতেছি যে OR গেট, শুধু OR গেট দিয়ে সম্ভব না, কারণ হইতেছে দেখলাম যে OR গেটের মতো সে বিহেভ করে না। অ্যান্ড আর নট গেট, এটা দিয়েও সম্ভব না। তো এটা যদি আগে থেকে কেউ একটু জেনে না থাকে তাহলে তার জন্য একটু ডিফিকাল্ট। তো এখানে এই XOR গেট বানাইতে হইলে অ্যান্ড গেট, OR গেট, নট গেট সবগুলাই লাগবে। ওকে, নিচের কোনটির মাত্রা নেই? এখানে দেখতেছি স্ট্রেস, স্ট্রেন, ইয়ংস মডুলাস আর প্রেসার আছে। তো বিকৃতি, এটার মাত্রা নাই, কারণ কি? দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এটাই হইতেছে আমরা বলি স্ট্রেন বা বিকৃতি। তো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এটার কোনো মাত্রা নাই। 9টি বেলুনের তার যাদের যাদের প্রতিটির ব্যাস ডি, দৈর্ঘ্য এল একত্রে শ্রেণী সজ্জায় সংযুক্ত আছে। সজ্জাটির রোধ এল দৈর্ঘ্যের বেলুনটির তারের রোধের সমান হয়, তবে তারটির ব্যাস কত? তো এখানে প্রত্যেকটার ব্যাস ডি এল। সো আমরা জানি রো, আপেক্ষিক রোধ ইজ ইকুয়াল টু আর এ ওভার এল। তাহলে আর লিখতে পারবো রো এল বাই এ, যেটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, সেটাই সুবিধাজনক। সো প্রথম ক্ষেত্রে এই 9টা তার হইতেছে এরকম সংযুক্ত করছি, তাহলে তুল্য রোধ হইতেছে আর ইকুইভ্যালেন্ট 9 9 এ আর। সো 9 আর মানে কত? 9 রো এল বাই, আচ্ছা এখানে A1 ইউজ করা যাইতে পারে যেহেতু প্রথম কেস। সেকেন্ড কেসে কত? সেকেন্ড কেসে এই একটা তার যার এল দৈর্ঘ্য, তাহলে এটার ডি কত হবে, ব্যাস কত হবে যখন তার এই আগের রোধটাই পাবো। সো এখানে আর ইকুইভ্যালেন্ট। তো এখানে কি বলতেছি যে তারের দৈর্ঘ্য এল, তাহলে রো এল বাই A2। ওকে, সো এইটা আর এটা সমান, এটা আর এই যে এটা সমান। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি? এই দুটা থেকে আমরা লিখতে পারি যে রো এল দুই পাশ থেকে চলে যাবে। সো 9/A1 ইজ ইকুয়াল টু 1/A2। কার জন্য সলভ করতে হবে? A2 এর জন্য। সো এটাকে উল্টাইয়া দেই, উল্টাইয়া দিলে এই পাশে উল্টাইয়া যাবে। সো A1/9। A2 মানে কি? A2 মানে হইতেছে পাই D/2 স্কয়ার। সো এখানে যেহেতু 2 D2 D প্রাইম দেয়া যাইতে পারে, আর এই পাশে হইতেছে D/2 স্কয়ার পাই। আচ্ছা, আর নিচে হইতেছে 9 আছে, রাইট? তো এখান থেকে পাই পাই চলে যাইতেছে, ডি নিচে হইতেছে হাফ স্কয়ার, এটা চলে যাবে, এখানে হাফ স্কয়ার চলে যাবে। সো থাকবে হইতেছে ডি প্রাইম ইজ ইকুয়াল টু ডি স্কয়ার, ডি প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু ডি স্কয়ার বাই 9। তাহলে ডি প্রাইম কত হবে? ডি প্রাইম হবে হইতেছে রুট করে দিলে হয় D/3। সো D/3, ডি প্রাইম ইজ ইকুয়াল টু D/3। পরের ক্ষেত্রে যে ব্যাসটা পাবো সেটা হইতেছে আগের ব্যাসের 3 ভাগ। তো এইটা একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য 100 মিটার। সো স্থির দৈর্ঘ্য হইতেছে L0 100 মিটার। এটি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষক লক্ষ্য করেন যে এক মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। তাইলে দেখতেছি ট্রেনের লেন্থটা ছোট হয়ে গেছে। সো পরে লেন্থ কত পাইলাম? L0 হইতেছে ছোট। ছোট হওয়া মানে কি? L0 কে হইতেছে একের থেকে বড় এরকম সংখ্যা দিয়ে ভাগ দিব। সংখ্যাটা কেমন? গামা। গামা কি জিনিস? গামা হইতেছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা দেখতেছি যে গামা ইজ ইকুয়াল টু L0/L। L0 কত? 100। L কত? L দিয়ে আছে হইতেছে এই যে 80। তো 80 মিটার। আচ্ছা, গামা সেটা দ্বারাই হইতেছে 0 0 চলে যায়। সো 2 দিয়ে কাটাকাটি করলে হয় 4, এইখানে হয় হইতেছে 5। সো 5/4। আচ্ছা, কি চাইছে আমাদের? সি এর এককে ট্রেনের বেগ কত? সি এককে ট্রেনের বেগ। তো আমরা দেখতেছি গামার ভ্যালু হইতেছে 5/4। তাইলে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হইতেছে 5/4। সেটাকে উল্টায় দিয়া স্কোয়ার করে দিব। সো উল্টায় দিলে কত হয় আগে লিখি। উল্টায় দিলে এই পাশে হয় হইতেছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এই পাশে হবে
এই পাশে হবে 4/5, দুই পাশে যেহেতু স্কোয়ার করছি তাইলে স্কোয়ার। আচ্ছা, তাইলে এখান থেকে দেখতেছি যে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু হয় হইতেছে 9/25, বা 1 মাইনাস, সো সরি 9/25 না, 16/25, so 16/25 is equal to v square by c square। তাহলে v square দাঁড়াইতেছে, বা v square by c square দাঁড়াইতেছে 25 minus 16 divided by 25, so ultimately যেটা হবে সেটা হইতেছে 9/25 times c square b square is equal to, so v is equal to ultimately লিখতে পারবো 3, so 3/5c, 3/5c, 3/5c মানে কত? 3 কে 5, 3 কে, সরি, হ্যাঁ 3 কে 5 দিয়ে ভাগ দিব, সেটা ভাগ দিলে হয় যায় না, সো 0.6c, 0.6c কোথায় আছে? নাম্বার ডি, এটা অ্যান্সার। আচ্ছা, এত ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এত একটা ইকুয়েশন দেয়া আছে, এক্স অফ টি সমীকরণে চলছে, এক্স হইতেছে একক মিটার, তাহলে টি একক, টি ইজ ইকুয়াল টু, টি এর একক সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল কত? লব্ধি বল, বল মিন্স হইতেছে ত্বরণ লাগবে, ত্বরণ পাইলে বল পেয়ে যাব। ত্বরণ কত হয়? ত্বরণ হয় আমরা জানি dx বাই dt করলে v পাই, v অফ টি। এই dv বাই dt করলে আমরা পাই হইতেছে a অফ টি। তাহলে এখান থেকে ত্বরণ পেয়ে যাইতেছি। একবার ডিফারেন্সিয়েট করি, প্রথমটা কনস্ট্যান্ট 0, তাহলে তারপর একটা 2, তারপর একটা কত, সো 4 পয়েন্ট কিছু একটা আছে, সো 4, এখানে হইতেছে যেহেতু পাওয়ার 2 আগে চলে আসবে, 4 ইন্টু 2 লেখা যায়, 4 ইন্টু 2, মানে টি এর পাওয়ার একটা কমে যাবে, টি স্কোয়ার, একটা স্কোয়ার ছিল, সো টি এর পাওয়ার একটা কমে গিয়ে কত হবে? 1। আচ্ছা, তারপরে কি আছে? অ্যাপ্রক্সিমেটলি 3 এখানে, তাইলে 3 টাইমস 3, টি এর পাওয়ার আর একটা কমে যাবে এখানে, সো স্কোয়ার। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা যাক, কনস্ট্যান্ট 0, সো এখানে পাওয়ার 1, টি এর পাওয়ার 1 থাকলে এখানে ডিফারেন্সিয়েট করলে টি চলে যাবে, এখানে থাকবে হইতেছে 4 গুণ 8, 8, মাইনাস এই জায়গায় 9, টি এর পাওয়ার কি একটা কমে যাবে, সো এখানে আলটিমেটলি হবে টি, এখানে 2 চলে আসবে, সো 9 দুগুণে 18 হয়, আলটিমেটলি 18, সো টি এর পাওয়ার এটা কমে যাবে টি, সো a অফ টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, এটার ভ্যালু কত হয়? সো 8 মাইনাস 2 টাইমস 18, সো এখানে 8 মাইনাস 2 টাইমস 18, 20 দুকানে হয় হইতেছে 40, তাহলে 40 থেকে 4 কম হবে, 40 থেকে 4 কম হইতেছে 36, তো 36 থেকে 6 বাদ দিলে হয় হইতেছে 30, 30 থেকে 2 বাদ দিলে হয় 28, সো মাইনাস 28 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এফ কত হবে? এফ হবে এই মাইনাস 28 ইন্টু 0.5, সো হাফ, এখানে 2 দিয়ে ভাগ করে দিব, এত নিউটন। সো আলটিমেটলি যেটা পাবো সেটা হইতেছে 14 নিউটন, মাইনাস 14 নিউটন, মাইনাস 14 নিউটন হইতেছে অপশনে আছে, সো এটা অ্যান্সার। আচ্ছা, রিটেন পার্টটা সলভ করা যাক। রিটেন পার্টের প্রথম কোশ্চেন, একটা হইতেছে ভেক্টর দেয়া আছে, আলফা বেটা আছে, এখানে বি আর একটা ভেক্টর আছে, সি আর একটা ভেক্টর আছে। এখানে বলতেছে ভেক্টর এ এই বি আর সি এর সাথে সমান কোণ তৈরি করতেছে, আর এইখানে যেটা বলতেছে যে বি, বি আর সি এর সাথে একই সমতলে অবস্থিত, তাহলে এ বি সি একটা সমতলে অবস্থিত, আলফা বিটা এর মান নির্ণয় করো। তো এখানে এ আর বি এর সাথে সমান কোণ তৈরি করতেছে কে? এ, তাহলে এ ডট যদি বি করি তাহলে লিখতে পারি এ বি কস থেটা, বা এখান থেকে কস থেটার জন্য লেখা যায় এ ডট বি বাই এ বি। আচ্ছা, এই কস থেটাটা আরো একভাবে ক্যালকুলেট করা যায়, যেহেতু এটা সি এর সাথে সমান কোণ তৈরি করতেছে, এ ডট সি ডিভাইডেড বাই এ সি, এরকম লেখা যায় যে বিসি এর সাথে একই সমতলে অবস্থিত করে, কে অবস্থিত করে? এ ভেক্টর। সো তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত কি? এ ডট বি ক্রস সি, বক্স প্রোডাক্ট বলি এটাকে আমরা।
সো এ ডট বি ক্রস সি কিভাবে ক্যালকুলেট করে? সরাসরি এ এর মান লিখে দিব আলফা টু বিটা, তারপরে এখানে বি এর মান লিখে দিব। এখানে আই এর সাথে আছে 1, জে এর সাথে আছে 1, সো 1 1, কে নাই 0। এখানে সি, জে এর সাথে আছে হইতেছে 1, সো এক্স এর সাথে কেউ নাই 0, 1 1। তাহলে এটা ক্রস প্রোডাক্ট করলে কি হয়? এটা ক্রস প্রোডাক্ট করলে হয় আলফা, এর জন্য লিখতে পারবো হইতেছে 1 মাইনাস 0। সিমিলারলি এখানে -2 এর জন্য লিখলে কি হয়? -2 এর জন্য হয় হইতেছে 1 মাইনাস 0 বিটা, প্লাস বিটার জন্য লিখলে কি হয়? প্লাস বিটার জন্য লিখলে হয় 1 মাইনাস 0। সো আলটিমেটলি যেটা পাইতেছি, সো এখান থেকে তাইলে দেখতেছি লেখা যায় হইতেছে আলফা মাইনাস 2 প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2। সো এটা হইতেছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হইতেছে 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, 1 নাম্বার ইকুয়েশন থেকে কি লেখা যায়? ইকুয়েশন 1 থেকে যেটা লেখা যায় সেটা হইতেছে এ ডট বি। এ ডট বি হইতেছে আলফা, আর এইখানে হইতেছে জে এর সাথে আছে 2, আলফা প্লাস 2, নিচে হইতেছে বি এর মান, বি এর মান হইতেছে √2 ইজ ইকুয়াল টু, এই পাশে আছে হইতেছে এ ডট সি। এ ডট সি হইতেছে এখানে সি এর সাথে জে আর কে আছে, তাইলে এখানে জে আর কে হইতেছে 2 প্লাস বেটা, 2 প্লাস বেটা √2, তাহলে দুই পাশ থেকে √2 চলে যাইতেছে। এখান থেকে আমরা দেখতেছি যে আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু বেটা প্লাস 2, সো আলফা ইজ ইকুয়াল টু বেটা। আচ্ছা, আলফা ইজ ইকুয়াল টু বেটা এখানে বসালে কত হয়? 2 আলফা ইজ ইকুয়াল টু 2, সো আলফা ইজ ইকুয়াল টু 1, বেটা ইজ ইকুয়াল টু 1। সো এটা অ্যান্সার। একটা সরল দোল গতিসম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো। দেখাও যে এত উক্ত সমীকরণের একটা সমাধান। তো সরল দোল গতিসম্পন্ন ব্যবকলনীয় সমীকরণ কিভাবে লেখা যায়? তো এখানে আমরা যদি কেউ মনে না করতে পারি তাইলে কিভাবে সলভ করবো এটা? তো এখানে একটা স্প্রিং এভাবে বাইধা রাখছি, একটা ম্যাস আছে এম। তো এখানে এটাকে যদি এফ বলে টানা হয় তাইলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়। আর এফ এর জায়গায় লেখা যায় এম এ, এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এ মানে কি? এ মানে হইতেছে এই ভি কে ডিফারেন্সিয়েট করা। তাহলে ভি কে ডিফারেন্সিয়েট করা মানে কি? এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করা। এটাকে আমরা কিভাবে লিখি? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আকারে লিখি। এখানে লিখবো এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। তো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম, সো দুই পাশে এম দিয়ে ভাগ করে দিছি, টাইমস এক্স ইজ ইকুয়াল টু 0। সো এটা হইতেছে সরল দোল সম্পন্ন ব্যবকলনীয় সমীকরণ। এখানে আমরা কি করি? এখানে হইতেছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এই কে বাই এম কে ওমেগা স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিই, দিয়ে এভাবে লিখি। সো এখানে ওমেগা স্কোয়ার হইতেছে কে বাই এম। সো এটা হইতেছে ব্যবকলনীয় সমীকরণ, এটা একটা অ্যান্সার। আর এটা কি দেখাইতে বলছে? তো এখানে দেখাইতে বলছে এই এক্স, এটা একটা উক্ত সমীকরণ। সো এখানে লেফট সাইডে কে কি আছে? লেফট সাইডে আছে হইতেছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তো এটা আগে হিসাব করি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তো এটা হিসাব করতে গেলে আমাদের কি লাগবে? ডিটি অফ এই ডিএক্স ডিটি, সো এইটা আগে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো ডিএক্স বাই ডিটি একবার ডিফারেন্সিয়েট করলে কত হয়? সো ডিএক্স বাই ডিটি, এই সাইন কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ। সো এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। কাজ শেষ হয় নাই, ভিতরে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ভিতরে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? সো এখানে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তাইলে ওমেগা থাকবে, আর ডেল্টা হইতেছে কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। সো ওমেগা, ওমেগাটাকে সামনে লিখি। সো ওমেগা এ কস থিটা, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হয়? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, বা এটাকে আমরা যেভাবে লিখি বর্ড ফর্মে ডিএক্স ডিটি। সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হয়, আগে ছিল কে ওমেগা এ, কস কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন। সো এখানে একটা মাইনাস দেই, এখানে লিখি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কাজ শেষ হয় না, এই ভিতরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ভিতরে এটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু ওমেগা থাকে। সো ওমেগা এখানে আরেকটা যোগ হবে, সো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি।
আচ্ছা আমরা জানি এই যে a sin ওমেগা t এটা কি ওমেগা স্কয়ার a sin ওমেগা t এই পার্টটা হইতেছে জাস্ট x যেটা দেয়া ছিল সেটাই সো ওমেগা স্কয়ার x d স্কয়ার x dt স্কয়ার ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা পাইলাম। সো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো? সো লেফট সাইডে কে কে ছিল? লেফট সাইডের ইকুয়েশনে ছিল এই যে এইটা, এটার মান কত পাইলাম? এটার মান পাইলাম হইতেছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এরপরে কত আছে? প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো, যেটাই কি রাইট সাইড। যেহেতু এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সমাধান করে বা স্যাটিসফাই করে, সো সিদ্ধ করে এটাকে বলে, তাইলে হইতেছে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হইতেছে কি একটা সমীকরণের সমাধান। সেটা একটা সমাধান, সমাধান কার? একের সমাধান। সো এইখানে একের সমাধান, এক তেলে কে, এটা হইতেছে এক নাম্বার ইকুয়েশন, এরকম বলা যায়। ঠিক আছে, এরপর প্রবলেমটা কি? আচ্ছা একটা সার্কিট দেয়া আছে, সার্কিটে হইতেছে ই দেয়া আছে 9 ভোল্ট, 9 ভোল্ট। এখানে আর জিরো কত? আর জিরো হইতেছে 2 ওহম, আর টু কত? 4 আর 8, সো 4 8। আচ্ছা এখানে হইতেছে i0 i1 এবং i2 3 কত হবে, তাই তো? আচ্ছা এখানে R1 এর ভ্যালুটা কত? R1 এর ভ্যালুটা কোশ্চেনে টাইপ করতে ভুলে গেছি। R1 এর ভ্যালুটা হইতেছে 6 ওহম, সো এখানে 6 ওহম, R1 হইতেছে 6 ওহম, সো 6। আচ্ছা এখন কি চাইছে? i0 i1 i2 3 কত হবে, তাই তো? তো i0 আগে বের করা যাক। সো i0 টা হবে হইতেছে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ হইতেছে 9 ডিভাইডেড বাই আর ইকিউ। আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্টটা হিসাব করে নেওয়া যাক। আর ইকুইভ্যালেন্টটা হবে এখানে 2 প্লাস এই যে 6, আর এক পাশে আরেকটা কত আছে? এক পাশে আছে 12, টোটাল হইতেছে 12। সো 6 প্যারালাল 12, সো 2 প্লাস 6 প্যারালাল 12 করলে কত হয়? 6 ইন্টু 12 ডিভাইডেড বাই 6 প্লাস 12 18, সো 3 4। এরকম প্রবলেম আমরা একটা এমসিকিউ করলাম। সো 4 এটা কি হয়? আর ইকিউ হয় হইতেছে 4 প্লাস, সো আর ইকিউ হয় কত হইতেছে? 4 প্লাস 2 6 ওহম, সো এখানে 9 বাই 6 অ্যাম্পিয়ার। 9 বাই 6 মানে কত? 3 2, 3 বাই 2 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা এটা একটা অ্যান্সার। i1 কত? i1 চাইছে। আচ্ছা সো i1 কত হবে? i1 হবে হইতেছে এই ভি অফ, এই পয়েন্টের একটা নাম দেয়া যাক এ, এই পয়েন্টের নাম দেয়া যাক বি, ভি অফ এ বি ওভার হইতেছে আর1। আর1 এর ভ্যালু কত? আর1 এর ভ্যালু 6, ভি এ বি বাই 6। সো ভি এ বি কত? ভি এ বি হইতেছে এই টোটাল কারেন্ট i0 টাইমস হইতেছে এই এই দুইটা হইতেছে প্যারালাল ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স। সো 6 প্যারালাল 4, 6 প্যারালাল 12, সরি। সো এখানে আমরা 6 প্যারালাল 12 টা হিসাব করছি, যেটার ভ্যালু হয় 4, আর i0 এর ভ্যালু কত? r0 হইতেছে 3/2, সো আলটিমেটলি যেটা হয় যে 6 ভোল্ট। সো এখানে আলটিমেটলি যেটা বসাইলে 6/6 বা 1, সো 6/6 1 অ্যাম্পিয়ার। সো এটা একটা অ্যান্সার। আচ্ছা আর এটা কি চাইছে আমাদের? i23। সো i23 মানে হইতেছে এই ব্রাঞ্চের যে কারেন্টটা। সো i23 কত হবে? i23 হবে হইতেছে এই VAB বাই 12, কারণ হইতেছে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হইতেছে 4 প্লাস 8 12। আচ্ছা VAB কত দেয়া আছে? VAB হইতেছে আমরা একটু আগে ক্যালকুলেট করছি 6 ভোল্ট, 6/12, সো এটা হইতেছে হাফ অ্যাম্পিয়ার বা 0.5 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। সো অ্যান্সার গুলা মার্ক করা যাক। এটা একটা অ্যান্সার।
সো I0 এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে I23 এটা একটা অ্যান্সার। সো এই তিনটা অ্যান্সার। এম ভরের একটা মিটার স্কেল ভি সমদ্রুতিতে এর দৈর্ঘ্য বরাবর চলমান। স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য এত। সো মিটার স্কেল দৈর্ঘ্য তাইলে কত? L0 হইতেছে 1 মিটার। স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য কত? 1 মিটার বা 100 সেন্টিমিটার। এখানে আপেক্ষিক দৈর্ঘ্য বলতেছে দৈর্ঘ্য ছোট হয়ে গেছে, সো L 60 সেন্টিমিটার। আপেক্ষিক ভরবেগ 8 জুল পার সি হইলে মিটার স্কেলে আপেক্ষিক শক্তি কত? আচ্ছা, এই ম্যাথটা যেহেতু ভরবেগও দেয়া আছে তাহলে দুইটা ওয়েতে সলভ করা যাবে। আচ্ছা, প্রথম ওয়েতে সলভ করি, যে কোনো একটা ওয়েতে সলভ করে রাখলেই হলো। তো প্রথম ওয়েতে সলভ করলে কত হয়? দৈর্ঘ্য ছোট হয়ে গেছে তাইলে L is equal to L0 by গামা। গামা কি জিনিস এখানে? গামা হইতেছে 1 by root over 1 minus v square by c square। তাহলে এখানে L0 over L হবে হইতেছে গামা। সো L0 by L এটা কত দেয়া আছে? L0 দেয়া আছে 100 সেন্টিমিটার, L দেয়া আছে 60 সেন্টিমিটার। সেখান থেকে আমরা দেখতেছি 0 0 চলে যায়, সো 5/3। সো গামা পাইলাম 5/3। সো গামা কি? গামা হইতেছে এখানে এই 1 by root over 1 minus b square by c square। সো আলটিমেটলি এখানে যেটা থাকবে সেটা হইতেছে 1 minus b square by c square। সেটাকে অ্যাকচুয়ালি উল্টাইয়া দিছি আমরা। সো উল্টাইয়া দিলে এই পাশে হয় 3/5 স্কোয়ার, যেহেতু এই পাশে রুটটা উঠাই দিছি। আচ্ছা, তাহলে দাঁড়াই v square by c square is equal to, so v square by c square is equal to 1 minus 9/25। সো এটার ভ্যালু কেমন দাঁড়ায়? সো এটা দাঁড়ায় হইতেছে 25 minus 9, so 16/25। সো v square by c square এর ভ্যালু হইতেছে 16/25। সো এখান থেকে লিখতে পারবো v square বা v is equal to 4/5c। আচ্ছা, সো e is equal to আমরা জানি e is equal to কেমন হয়? সো e is equal to m c square। m c square মানে কি? m c square মানে হইতেছে p by v c square। কারণ p is equal to mv, তাহলে v দিয়ে ভাগ করলে এটা পাইতেছি। আচ্ছা, p কত দেয়া আছে? p দেয়া আছে 8/c, সো 8/c। আর 1/v, 1/v মানে কত? 1/v মানে হইতেছে 5/4c, 5/4c। এটা এখান থেকে দেখতেছি। আচ্ছা, সো এটার সাথে উপরে c স্কয়ার আছে, c স্কয়ার। সো ac ac আর ac স্কয়ার চলে যাবে, আর 4 2। সো এখান থেকে দেখতেছি 10 জুল। সো ই হইতেছে 10 জুল। এটা একটা অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা সেকেন্ড ওয়েতে কিভাবে করা যায়? আচ্ছা, সেকেন্ড ওয়েতে করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। সো স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। সো এই সূত্রে আমরা এই m0 এটার ভ্যালু জানি না। সো এখানে p যেটা লেখা যায় mv, এই mv মানে হইতেছে গামা m0v। এখান থেকে আমরা m0 এর জন্য সলভ করব, কারণ p দেয়া আছে। তাহলে m0 এর জন্য যদি সলভ করি সেটা হয় কত? সেটা হয় হইতেছে p বাই গামা v। সো p হইতেছে দেয়া আছে 8/c, সো p হইতেছে 8/c। গামা হইতেছে আমাদের কত? গামা দেয়া আছে হইতেছে 5/3, গামা পাইছি আমরা 5/3। v হইতেছে
ভি এখান থেকে আমরা দেখতেছি 4/5c, 4/5c, সো সি, আচ্ছা আলটিমেটলি তাহলে কত পাইতেছি 8/c²। আচ্ছা আর নিচে হইতেছে কত থাকে, নিচে থাকে 5 5 চলে যায় 4/3, সো উপরে এই 3টা চলে যাবে আর এখানে হইতেছে 4 থাকবে 4, সো 2, সো 6/c²। সো m0 এর ভ্যালু পাইলাম 6/c²। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারবো স্কয়ার is equal to p² c², p দেয়া আছে 8/c, so 8²/c², c² plus m0², so m0 কত পাইলাম, m0 পাইতেছে হইতেছে 6/c², so 6² into c², so c² চলে যাবে, c⁴ c⁴ চলে যাবে, সেখান থেকে আলটিমেটলি থাকবে হইতেছে 64 36, যেটা হয় 100। সো ই পাইলাম হইতেছে স্কয়ার পাইলাম 100, ই তাইলে হবে √100, যেটা হইতেছে 10 জুল। সো এটা অ্যান্সার। আচ্ছা আমরা কোশ্চেন গুলা যদি দেখি তাইলে দেখে মনে হইতেছে যে সবগুলা কোশ্চেন অ্যান্সার করা ডিফিকাল্ট এই নির্ধারিত সময়ের মধ্যে। আর নির্ধারিত সময়ের মধ্যে সবগুলা কোশ্চেন অ্যান্সার করতে হবে এরকমও আসলে ব্যাপারটা না। আমরা যদি টাইম ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, কারণ আমাদের আরো অন্যান্য সাবজেক্ট অ্যান্সার করতে হবে, তাহলে দেখবো যে কিছু কিছু প্রবলেম আমাদের অ্যাভয়েড করা উচিত। খুব যে বেশি কঠিন এরকমও না, আবার হইতেছে খুব যে সহজ একবারে সলভ চলে আসবে এরকমও না, এক লাইনের মধ্যে সলভ চলে আসবে এরকমও না। আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করার পর আমরা বলতে পারবো যে এটার অ্যান্সারটা কেমন হবে। সো যাদের ফিজিক্সের বেসিকটা ভালো তারা হইতেছে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। সো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্টে জানাইতে পারো। সি ইউ নেক্সট টাইম।